আসসালামু আলাইকুম। সবাইকে ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমাদের অফিসার ব্যাংক আমাদের যে পরীক্ষাটি হতে যাচ্ছে 31 তারিখ, এই দুইটি পরীক্ষা অফিসার ক্যাশ এবং অফিসার জেনারেল, ওই দুইটি পরীক্ষাকে মাথায় রেখে আমরা আপনাদের সাথে যে ফ্রি ক্লাসগুলোর আয়োজন করেছিলাম সাজেশন ক্লাস, তার প্রথম ক্লাসটি হয়ে গেছে, আজকে 2 নম্বর ক্লাস। কালকে আমি আবার আরেকটা ক্লাস নেব, জাস্ট মোট 3টা ক্লাস নেব। 3টা ক্লাসে আমরা কিছু সিলেক্টিভ ম্যাথ, যে ম্যাথগুলো আপনার এফবিএস ফ্যাকাল্টি সবসময় পরীক্ষায় দিয়ে থাকে, ওই টপিক বেস কিছু কোয়েশ্চেন, প্রায় 150-র উপরে কোয়েশ্চেন হবে। ওই কোয়েশ্চেনগুলোর আমরা একটা পিডিএফ রেখে দিয়েছি। গত ক্লাসের পিডিএফটা অলরেডি শেয়ার হয়েছে, যারা চান তারা কমেন্টস করবেন। আপনি আমাদের লাইভে অথবা আমাদের সে পোস্ট আছে ওইখানে কমেন্টস করবেন, তাহলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন এবং আজকের ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবেন। তো ওই ম্যাথগুলো যদি আমরা একটু দেখি, তাহলে আপনার পরীক্ষার হলে হুবহুব কমন না হলেও আপনি কনসেপ্টটা কমন পাবেন নিঃসন্দেহে। কারণ এর আগেও যারা আমরা এই পিডিএফ গুলো দিয়েছিলাম বা সাজেশন হিসেবে ক্লাসগুলো দিয়েছিলাম, ওইখান থেকেও আমরা বেশ ভালো কমন পেয়েছিলাম। আশা করি আপনারা আহ যদি ক্লাসটাও দেখেন আমাদের, আমরা এখানে তো সব ম্যাথ দেখাইতে পারবো না, প্রায় যতটুকু দেখানো যায় বাকি আমরা পিডিএফ দিয়ে দেব। তো যা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন, এবং আপনার ফ্রেন্ড সার্কেলকে যারা আছে, ফ্রেন্ড সার্কেল পরীক্ষা দিতে যাচ্ছে, তাদেরকে একটু শেয়ার এবং মেনশন করে রাখেন, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। কাউসার মাহমুদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঈশিতা বলেছেন আসসালামু আলাইকুম স্যার। তুষার আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আর কে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আসেন আমরা আর সময় নষ্ট করে শুরু করতে। হ্যাঁ, আমাকে হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওই লিঙ্কটা হচ্ছে মানে টু আসে নাই, এই যে পাসপোর্ট আর আইডি দিয়ে ঢুকা লাগছে। তো অনেক সময় তো আটকে যায়, তাহলে আবার বের হয়ে যে ঢুকবো, আবার দেখা যাবে আইডি দিয়ে টাইম লাগবে, যদি আবার একটু আচ্ছা, ব্যাপারটা বলে দেন। আমি কমেন্টস করেন, পোস্টে দেখেন আজকে কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে, পোস্টে কমেন্টস করেন, তাহলে মেসেজে আপনাকে ওই লিংকটা পাঠিয়ে দেওয়া হবে। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ শুরু করে দিই। আমরা দেখি প্রথমে কি আছে। যারা জমে যুক্ত আছেন তারা আপনি প্রশ্নের সমাধান সাথে সাথে করার চেষ্টা করবেন এবং কমেন্টসে লিখবেন অথবা উত্তর বলে দিবেন। এখানে কি আছে দেখেন, প্রথম কোশ্চেনটা আমরা জিওমেট্রি কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। আ রেক্টেঙ্গুলার প্লট মেজারিং 90 মিটার বাই 50 মিটার্স is to be enclosed by wire fencing। তার মানে একটা আয়তকার, আমাদের এখানে যেটা বলছে একটা আয়তকার, ধরেন রেক্টেঙ্গুলার, যেটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাকে আপনি কি করবেন, যার দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, দৈর্ঘ্য হচ্ছে 90 আর প্রস্থ হচ্ছে কত, 50। এটাকে আপনি বেড়া দিবেন চতুর্দিকে, ঠিক আছে। এখন বলছে ইফ যদি দ্য পুল অফ দ্য ফেন্স আর কিপড 5 মিটার্স অ্যাপার্ট, তার মানে বেড়া দিলে তো কিছু খুঁটি লাগবে, তাই না? প্রত্যেকটা খুঁটির পার্থক্য দূরত্ব হবে কয় মিটার, 5 মিটার। তার মানে এইরকম 5 মিটার পর পর যদি আপনি এখানে খুঁটি পুঁতেন, তাহলে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে হাউ মেনি পুলস উইল বি নিডেড। তার মানে আমাদের কতগুলি খুঁটি এইখানে প্রয়োজন আমাদের কাছে, সেটা জানতে চাওয়া হয়েছে। খুবই কনসেপচুয়াল, খুবই সুন্দর একটা কোয়েশ্চন। তার মানে এটা আমরা কিভাবে করব? সহজ কথা, খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমরা এইখানে পেরিমিটার মানে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই পরিসীমাকে জাস্ট কত মিটার পর পর খুঁটি গাঁথতে হবে বা পুঁততে হবে, 5 মিটার, 5 দিয়ে ভাগ করব, আমরা নাম্বার অফ খুঁটি পেয়ে যাবো। এখানে কিন্তু +1 করার দরকার নেই। +1 কখন করবেন? যখন শুধু স্ট্রেট লাইনে যদি খুঁটি কাটতে বলে, তাহলে ভাগ করে +1 করতে হয়। আর যদি সেটা স্ট্রেট লাইন না হয়ে আয়তক্ষেত্র হয়, ত্রিভুজ হয়, বর্গক্ষেত্র হয়, হ্যাঁ, চতুর্ভুজ হয়, সেই ক্ষেত্রে জাস্ট পরিসীমাকে কত মিটার পর পর খুঁটি পুঁতছেন সেটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমরা দেখি আমাদের রেজাল্টটা তাহলে কত আসে। তো এখানে সবাই একটু কমেন্টস করে ফেলেন যে আমাদের এখানে রেজাল্ট কত আসছে। 2 ইন্টু কত, 140 ডিভাইডেড এখানে কত, 5, 5 দিয়ে কাটলে আমরা এখানে বলতে পারি হচ্ছে 5 দুগুণে 10, 5 আটে 40, দ্যাট মিনস 28, 28 এর ডাবল, আর দুগুণে 16, 6 হাতের আছে 1, তার মানে আমাদের এখানে কত, 56, 56। তার মানে 56টি খুঁটি লাগবে যদি আপনি এখানে
বেড়া দিতে চান। ওকে, খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল কিন্তু এটা। আসেন আমরা পরে আরো একটা কোয়েশ্চেন দেখি। ইফ দ্য এরিয়া অফ আ স্কোয়ার ইনক্রিজ বাই 69%, মানে আপনার এখানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? 69%। প্রশ্ন হচ্ছে দেন তাহলে দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইনক্রিজ বাই, তাহলে ওই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছিল? আপনারা এই পর্যন্ত যত প্রশ্ন দেখছেন ম্যাক্সিমামই জাস্ট বাহু এত বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এইরকম প্রশ্নই বেশি করছেন, যেটা আমরা সাকসেসিভ রুলে করে থাকি যে আয়তক্ষেত্রের বা বড় ক্ষেত্রের এক বাহু 5% বৃদ্ধি পাইছে তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। কিন্তু একটু উল্টা কোয়েশ্চেন পরীক্ষায় দেখবেন যে প্রায় আপনি যা পড়ে যান বাসা থেকে তার উল্টা ক্যালকুলেশন আসে। এবার বলতেছে যে কি ক্ষেত্রফলই বৃদ্ধি পাইছে এত, তাহলে বাহু কত বৃদ্ধি পাইছে সেটা আমাদের কাছে জানতে চাই হচ্ছে। তাহলে ওয়েটা আমাদের কি হবে? ওইটা হবে, সাপোজ ধরেন এটা হচ্ছে একটি বড় ক্ষেত্র, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা একটু, খুব সুন্দর একটা কোয়েশ্চেন এটা। এ হচ্ছে একটা বড় ক্ষেত্র, ঠিক আছে? তো এই বড় ক্ষেত্রের আমরা এটা চিন্তা করি তার প্রাথমিক অবস্থায় তার ক্ষেত্রফল ছিল 100 স্কোয়ার মিটার বা বর্গ একক। আমি সাপোজ ধরে নিলাম, যেহেতু এমসিকিউ কোয়েশ্চেন কেউ দেখছে না, জাস্ট আমাদের ক্যালকুলেশন, আমি ধরে নিলাম 100 একক হচ্ছে, 100 বর্গ একক হচ্ছে প্রাথমিক অবস্থায় উপর ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি যদি বলি তো এই বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? এ স্কোয়ার সমান যদি আমি 100 বলি, অতএব এর ভ্যালুটা কত? 10। তার মানে আমার এই এক্সিস্টেন্ট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ছিল 10। এবার আসেন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নাকি বৃদ্ধি পাইছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কতটুকু বৃদ্ধি পেয়েছে? 69%। তার মানে 69% যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, 69% যদি বৃদ্ধি পায়, প্রাথমিক অবস্থা ছিল 100, তাহলে বৃদ্ধি পায় এখন হবে কত? 169। তাহলে দেখেন তো নতুন যে আমি বড় ক্ষেত্রটা পেয়েছি, সাপোজ এটাকে আমি যদি বলি এক্স, আর এক্স স্কোয়ার সমান যদি আমি বলি 69, তার মানে এটা ক্যালকুলেশন করলে নতুন যে বড় ক্ষেত্রটা তার এক বাহুর দৈর্ঘ্যটা কত আসবে? 13 বর্গমূল করলে। এখন আসেন আগে আমার ছিল কত? 10, এখন হয়েছে কত? বাহুর দৈর্ঘ্য 13, বৃদ্ধি পাইছে কতটুকু? 13 মাইনাস 10, এতটুকু বৃদ্ধি পাইছে। তো পার্সেন্টেজে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে কার থেকে? পূর্বে যা ছিল, পূর্বে ছিল কত? 10, তাহলে 10 এর মধ্যে বৃদ্ধি পেয়েছে কত? 3, অতএব পার্সেন্টেজ যেহেতু তাই 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা আলটিমেটলি বলতেই পারি যে আমাদের আসলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? 3/10 ইন্টু 100 ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 30। দ্যাট মিনস প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 30% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, দেখেন এই কোয়েশ্চেনটা কিন্তু আপনি 13% বলেছেন না, 13% না, ঠিক আছে, 30% বৃদ্ধি পাবে। লাস্টে কি করলাম? লাস্টে কি করলাম আমরা? স্কোয়ার করার পর দেখেন নতুন যে বড় ক্ষেত্রটা ছিল তার এক বাহুর দৈর্ঘ্য কত? 13, পূর্বের তার এক বাহুর দৈর্ঘ্য ছিল কত? 10, তাহলে বৃদ্ধিটা পাইছে কত? 3। তার মানে এক বাহুর দৈর্ঘ্য 3 বৃদ্ধি পাইছে কতর মধ্যে? 10 এর মধ্যে, অতএব 100 এ কত? তার মানে 30%। বুঝা গেল কিনা সবাই একটু বলেন তো? এক বাহু তাহলে 10 ধরে স্কোয়ার করে দিতে হ্যাঁ, আমরা এটা বোঝার সুবিধার্থে আমরা 10 ধরে নেব, যাতে করে আমাদের ক্যালকুলেশনে সময় বেশি না লাগে, খুব দ্রুত যাতে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, এই জন্য আমরা এই কাজটা করব, 10 ধরে নেব। আচ্ছা, আমরা একটু দেখতে চাই কাদের কাদের আনসার কত হয়েছে। 10। ওকে, আচ্ছা আসেন আমরা তাহলে পরে দেখি কি বলছে। নেক্সট দেখেন 3 নম্বরে কি বলছে? দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ আ স্কোয়ার টু দ্যাট অফ দ্য স্কোয়ার জোন অন ইটস ডায়াগোনাল। তাহলে তারা বলতেছে কি দেখেন, দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ এ স্কোয়ার টু দ্যাট অফ আ স্কোয়ার জোন অন ইটস ডায়াগোনাল। তার মানে তারা অনুপাতটা কাদের বলতেছে? এরিয়া অফ এ স্কোয়ার। সাপোজ একটা বড় ক্ষেত্র, ধরেন এই হচ্ছে একটা বড় ক্ষেত্র, এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আমি ধরে নিলাম বড় ক্ষেত্রের এক বাহু এ, আর তার ক্ষেত্রফলটা কি? এ স্কোয়ার। কেমন? এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা এখানে বলছি এ স্কোয়ার। এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এবং টু দ্যাট অফ দা স্কোয়ার জোন অন ইটস ডায়াগোনাল, এবং এই যে বড় ক্ষেত্রের কর্ণটা আছে এই কর্ণের উপর অঙ্কিত আরো একটা বড় ক্ষেত্র। তো ধরেন এই কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে যদি আমরা এখানে আরো একটা বড় ক্ষেত্র অঙ্কন করি, তাহলে
ওই পূর্বের বর্গক্ষেত্র এবং নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে নতুন যে বর্গক্ষেত্রটা হলো তার এক বাহুর দৈর্ঘ্য কি পুরাতন বর্গক্ষেত্রের কর্ণের সমান। আর বর্গক্ষেত্রের কর্ণ আমরা কি জানি √2a। তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা হলো এই যে নতুন বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল কি হবে √2a হোল স্কয়ার, এবং পুরাতন যে বর্গক্ষেত্রটা ছিল সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দ্যাট মিন্স a স্কয়ার। এই দুইটার অনুপাত আমাদের কাছে আসলে এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে তারা বলছে দ্য রেশিও অফ দ্য স্কয়ার অফ এরিয়া অফ এ স্কয়ার, তার মানে এই যে আমাদের পুরাতন যে বর্গক্ষেত্রটা ছিল তার ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার অনুপাত আর তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যেটা সেটা হচ্ছে √2a হোল স্কয়ার। এই দুইটার অনুপাত ক্যালকুলেশন করলে আমরা এখানে পাচ্ছি a স্কয়ার, এখানে পাচ্ছি 2a স্কয়ার, দ্যাট মিন্স এই স্কয়ার স্কয়ার কাটা গেল 1:2। ইয়েস, তাহলে আমাদের আনসারটা কি হবে 1:2। খুব সুন্দর কোশ্চেন, কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন। আচ্ছা আমরা ভাষাটাই তো হ্যাঁ, ভাষা বোঝার জন্য তো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলেই ভাষা সহজে বোঝা যাবে। ঠিক আছে, আসেন তাহলে স্কয়ার, এটা কি যেটা পরে ওই বর্গের যে কর্ণটা ওই বর্গের কর্ণের উপর আপনি ওই বর্গের কর্ণের সমান দৈর্ঘ্য নিয়া আপনি কি করবেন আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করবেন। বুঝা গেল? দেখেন আগের কোশ্চেনটা কিন্তু অনেকে আনসার করতেছে 13%, আমি দেখতে পাচ্ছি যে অনেকে আনসার করছেন 13%। তার মানে এইটা একটা মাইন্ড গেমিং ম্যাথ। হ্যাঁ, এরকম ম্যাথ গুলো কিন্তু পরীক্ষা থাকে। আবার অপশন এ তে 13% দেওয়া ছিল। আচ্ছা, এবার আসি আমরা নেক্সটে দেখি কি বলছে। এই কোশ্চেনটাও ভালো ছিল। দ্য লেন্থ এন্ড ব্রেথ অফ আ রেক্টেঙ্গুলার আর ইনক্রিজ বাই 40% and 30%। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য বেড়েছে 40%, প্রস্থ বেড়েছে 30% যথাক্রমে। দ্য এরিয়া অফ দ্য রিজাল্টিং এক্সিড দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার বাই। তার মানে একটি বড় ক্ষেত্রের দৈর্ঘ্য 40% বাড়াইছেন, প্রস্থ 30% বাড়াইছেন, এতে করে বড় ক্ষেত্রটা একটি আয়তক্ষেত্রে রূপান্তর হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। মানে এইটা আমাদের সাকসেসিভ রুলের ম্যাথ, খুবই ইজি একটা কোয়েশ্চন। এই ধরনের কোয়েশ্চন সাকসেসিভ রুল থেকে আপনি একটা কোয়েশ্চন মাস্ট বি পাবেন। ধরেন এই বড় ক্ষেত্রের দৈর্ঘ্যটা বাড়ানো হয়েছে 40%, প্রস্থটাও বাড়ানো হয়েছে কত 30%। নতুন করে এই যে একটা আয়তক্ষেত্র তৈরি হলো, এই আয়তক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটুকু বৃদ্ধি পেয়েছে এটা পূর্বের বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। আমি এটা টোটাল ব্যাখ্যায় যাব না, জাস্ট আমি একটা সূত্র বারবার বলে দেই এবং ক্লাসগুলোতে তার ব্যাখ্যাটাও দেই। এখানে ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা জাস্ট এটা বলি বৃদ্ধি পাইছে মানে +40, তারপরেও বৃদ্ধি পাইছে তার মানে কি +30। এই প্লাস আর এই প্লাস গুণ করলে কি হবে প্লাস, এখানে প্লাস সাইন দিব, এখানে 40 ইন্টু কি 30/100 সূত্রের। ঠিক আছে, তো এখানে ক্যালকুলেশন করলে 70, এই 2 শূন্য 2 শূন্য কেটে দেন, প্লাস 4 3 4 কত 12। অতএব আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 82%। এটা সবাই জানে, পরীক্ষা আসার কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনারা পাবেন, জাস্ট ফিগারটা চেঞ্জ হবে। তার মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে 82% বৃদ্ধি পেয়েছে। আসেন আমরা পরে দেখি কারা কারা কি আনসার করেছেন। 13% না, আগের কোয়েশ্চেন যেটা, হ্যাঁ যেটা এটাই বলতেছিলাম। ওয়ান সাইড অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে একটি সমকোণী ত্রিভুজের এক বাহু ইজ হয় টুয়াইস দ্বিগুণ হয়, কার দ্বিগুণ দ্য আদার অপর বাহুর দ্বিগুণ হয়। এন্ড তারপরে যেটা বলছে দ্য হাইপোটেনাস ইজ 10 সেন্টিমিটার, দ্যাট মিনস ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে কত 10 সেন্টিমিটার। দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখেন, আমরা একটু পার্টিসিপেন্ট যত বাড়বে তত ক্লাসটা আমাদের ইফেক্টিভ হবে। আসেন আমরা পরে দেখি। ধরেন আমাদের সাপোজ এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কেমন, এই সমকোণী ত্রিভুজের তারা অতিভুজের দৈর্ঘ্য যেটা সেটা বলে দিয়েছে। আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজের সমকোণীর বিপরীত বাহু যেটা সেটা অলওয়েজ কি হয় হাইপোটেনাস, দ্যাট মিন্স অতিভুজ হয়। এখন তারা বলতেছে যে একটি বাহু অপর বাহুর দ্বিগুণ। তো ধরেন আমি যদি এই বাহুটাকে এক্স বলি তাহলে অপর বাহু সেটা কি হবে তার দ্বিগুণ, দ্যাট মিন্স 2x হবে, তাই না। এখন আমাদের কাছে যেটা জানতে চেয়েছে এটার ক্ষেত্রফলটা কত, এরিয়াটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, নট হাফ ইন্টু বহিঃকোণ উচ্চতা, এটা বৈধ কথা না। হ্যাঁ, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, এই 2 কেটে দেন, তার মানে কি এক্স স্কোয়ার হচ্ছে আমাদের রেজাল্ট। প্রশ্ন হচ্ছে এক্স এর ভ্যালুটা হলেই তো আমাদের আনসার হয়ে যায়। আসেন তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কোথা থেকে বের করব, আমরা পিথাগোরাস করে ফেলি। কোথায়, তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি,
অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গ, তাই তো? এবার আমরা এখানে 4x² আর এখানে হচ্ছে x², এখানে 100 এর বর্গ 10 এর বর্গ 100। তো এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 5x², এটাও x², 5x² সমান এখানে কত 100। কেমন? এই 5 দিয়া এই 100 কে কাটলে কত হয় 20। অতএব x² এর ভ্যালুটা আমি কত পেয়েছি 20। আর এই x² এ আসলে কি ছিল? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ছিল। তার মানে আনসারটা কত হবে 20। সরাসরি x² এর মানেতে চলে আসছে, তাই না? ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এই টাইপের কোয়েশ্চেন গুলোই কিন্তু পরীক্ষায় থাকবে। আসেন আমরা পরে দেখি কি বলছে। Each side of a rhombus is 26 সেন্টিমিটার। এবার একটা রম্বসের কথা বলতেছে, ওই রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তারা বলে দিয়েছে। সাপোজ আমরা যদি এই একটা রম্বস কনসিডার করি, সাপোজ এই হচ্ছে আমাদের একটি রম্বস, এই রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেটা বলে দিয়েছে 26। কেমন? এবার আসেন তার পরবর্তীতে আমাদের কি জানতে চাওয়া হয়েছে, এন্ড এবং ওয়ান অফ ইটস ডায়াগোনাল ইজ 48 সেন্টিমিটার লং। সাপোজ তার একটা কর্ণের কথা চিন্তা করেন, এই যে কর্ণটা, এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে, ধরেন ডায়াগোনাল 1 যদি আমি বলি 48। কেমন? এবার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি দ্য এরিয়া অফ দ্য রম্বস। রম্বসের এরিয়া বলতে আমরা কি জানি, হাফ ইন্টু রম্বসের এরিয়া হাফ ইন্টু ডায়াগোনাল, দ্যাট মিনস কর্ণদ্বয়ের গুণফল, ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। তো আমরা যদি বলি আমাদের হাফ ইন্টু ডায়াগোনাল 1 এর মান এখানে দেওয়া আছে 48, কিন্তু 2 এর মান তো জানি না। এখন এটা যদি আমি নরমালি পিথাগোরাস করে বের করতে যাই অনেক সময়ের ব্যাপার, কিন্তু যারা আমার সমকোণী ত্রিভুজের ক্লাস করেছেন তারা এটা খুব ভালো করে জানেন। আমি প্রায় একটা কথা বলি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণী কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানে একটি সমকোণী ত্রিভুজ চিন্তা করেন, যে কোনো একটা চিন্তা করেন। ওকে, তাহলে এই অংশটুকু যদি পুরাটুকু যদি 48 হয়, তাহলে আমার এই অংশটুকুর মান কত হবে, তার অর্ধেক। তার মানে 48 এর অর্ধেক কত হয় 24। এখন এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা 26, এটা হচ্ছে 24। এবার আপনি সমকোণী ত্রিভুজের যে অনুপাত, ওই অনুপাতে ফিরে যান। দুইটাকে কি দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। 2 ভাগ করলে এখানে 12 হয়, আর এটা হয়ে যাবে কত 13। তার মানে আপনার মনে পড়ে কিনা 5, 12, 13 সমকোণী ত্রিভুজ হয়। আমি এটা অনেক ভালো করে শিখাইছি। তার মানে এটা কত হবে 5। 2 দিয়ে ভাগ করেছেন, 2 দিয়ে গুণ করলে কত হবে 10, তাহলে ডাবল হবে কত 20। তাহলে এই অংশটুকু হবে 20। এবার ক্যালকুলেশন করে দেন, এখানে হচ্ছে আমাদের কত আমাদের 24। তার মানে 24 যদি ক্যালকুলেশন করি এখানে হবে 0, আমাদের 4 দুগুণে কত 8, তার মানে 480 আছে নিশ্চয়। বুঝে গেল যে তাহলে আমরা খুব দ্রুত চাইলে কিভাবে ক্যালকুলেশন করতে পারি। নেক্সটে আসি, দেখি কি বলছে। এবার if the radius of a circle is decreased by 50%, that means একটা বৃত্ত এর রেডিয়াস 50% কমে গেল, ফাইন। এখন বলছে find the percentage decrease by its area, তাহলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাবে। তো এইটাও আমাদের সাকসেসিভ রুলের ম্যাথ। আমরা বারবারই এই জিনিসগুলো বলে আসতেছি, আর এগুলো ছাড়া আসলে পরীক্ষায় প্রশ্ন হয় না বললেই চলে, এমন একটা অবস্থা। কারণ এই হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ, তাহলে তার রেডিয়াস 50% কমে গেছে। তো বৃত্তের ক্ষেত্রে উভয় পাশে বলবে না, যে কোনো একটা পাশ বোঝা মানেই কি আপনি বুঝে নেবেন এটা উভয় পাশের কথা বলা আছে। তো 50% কমে যদি যায়, তো ধরেন যে এই পর্যন্ত 50% কমে গেল, বর্তমানে আমাদের রেডিয়াসটা আছে কত 50। তাহলে এখন এইখানে নতুন যে আমাদের বৃত্তটা তৈরি হলো, এই যে বৃত্তটা, এই বৃত্তের ক্ষেত্রফল পূর্বের বৃত্তের ক্ষেত্রফলের তুলনায় কত পার্সেন্ট হ্রাস পেয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। ওকে, সমস্যা নেই, আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে যাব। ওই যে সাকসেসিভ রুলের যে সূত্র বলেছিলাম সেটা অ্যাপ্লাই করে ফেলি। কেমন করে? আমরা 50% হ্রাস পাইছে, তার মানে কি -50, আবারও 50% উভয় দিক দিয়া, হ্যাঁ, আপনার এই দিক দিয়েও বলতে হবে যে 50%, অথবা আপনি ওই দিক দিয়েও বলতে পারেন, উভয় দিক দিয়ে 50% হ্রাস পেয়েছে, তাই তো? তো মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস, তাহলে এখানে হবে প্লাস সাইন, এবং উপরে হবে 50 ইন্টু 50 ডিভাইডেড কি 100। এবার ক্যালকুলেশন করে দেন, এটা হবে কত -100, আর এখানে 2 শূন্য কেটে দিলে আমাদের হয় কত 5 5 25, দ্যাট মিনস 25। ক্যালকুলেশন করে আমি কি পাচ্ছি -75। দ্যাট মিনস আমরা বলবো -75, দ্যাট মিনস 75% হ্রাস পাবে ক্ষেত্রফল। এইগুলোর ব্যাখ্যা আমরা ক্লাসে অনেকবার বলছি, এগুলা বারবার আসবে, আপনি খুব দ্রুত ক্যালকুলেশন করে নেবেন, ঠিক আছে? এই কিছু কিছু জায়গা আমার শর্টকাট অ্যাপ্লাই করতেই হবে আমাদের টাইম সেভ করার জন্য। ওকে, আসেন আমরা পরে দেখি কি বলছে। উভয়
উভয় পাশে রেডিয়াস এক সাইডে না? রেডিয়াস শোনেন, বৃত্তের ক্ষেত্রে উভয় পাশে কমে, এক পাশে কমে না। বাড়লে উভয় পাশেই বাড়ে, কমলে এক পাশেই, উভয় পাশে কমে। ধরেন আমি যদি বলি এই বৃত্তের রেডিয়াস এখান দিয়ে 10%, জাস্ট বললাম 10% বাড়ছে, এই কথার অর্থ হলো আপনি যদি বলেন এক দিক দিয়ে বাড়ছে, তাহলে এটা বৃত্ত হয়? এটা তো বৃত্ত না। বুঝতে হবে এই যে এক দিক দিয়ে বলা মানে কি, উভয় দিক দিয়ে বাড়া, এটা মাথায় রাখবে। বৃত্তের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। আমি ক্লাসে অনেকবার বলছি যে বৃত্তের ক্ষেত্রে এই চিন্তাটা মাথায় রাখবেন। এবার আসেন, দ্য ব্রেথ অফ আ রুম ইজ টুয়াইস ইটস হাইট। তারা বলছে যে একটি রুমের ব্রেথ মানে প্রস্থ উচ্চতার দ্বিগুণ, এন্ড এবং হাফ ইটস লেন্থ, এবং ওর যে দৈর্ঘ্য তার অর্ধেক। এবার বলতেছে দ্য ভলিউম অফ দ্য রুম ইজ 512 কিউবিক মিটার, দ্য লেন্থ অফ দ্য রুম, মানে 3 ডাইমেনশনে আমরা চলে আসলাম। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, সাপোজ আমরা এমনটা বললাম যে এটা হচ্ছে একটা রুম, ওকে? আমরা একটু খেয়াল করি, এই হচ্ছে আমাদের একটি রুমের কথা যদি চিন্তা করি, আয়তকার আকৃতির রুম, ঠিক আছে? এখন খেয়াল করে দেখেন, আমি একটু এঁকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের আয়তর আকৃতির রুমটা। এখন তারা বলতেছে এটার দৈর্ঘ্য যেটা বলতেছে এখানে ব্রেথ মানে প্রস্থ, ইজ টুয়াইস দ্বিগুণ, কার দ্বিগুণ? হাইটের দ্বিগুণ। এন্ড এবং, তার মানে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার, তাহলে এর আগে এবং পরে উভয়েরই সাবজেক্ট কিন্তু ব্রেথ হবে। তার মানে আমি যদি আমাদের এইখানে হাইটটা ধরে নেই, সাপোজ আমি যদি হাইটটাকে ধরে নেই এক্স, তাহলে আমার ব্রেথ কি হবে? তার দ্বিগুণ 2x হবে না? আবার পরে আবার বলতেছে এন্ড এবং হাফ ইটস লেন্থ, আবার তারা বলতেছে এই ব্রেথই নাকি লেন্থের অর্ধেক হবে, লেন্থের অর্ধেক হবে। এখন লেন্থ তো আমরা জানি না, বিষয়টাকে যদি আমি আরো সাজায় আপনাকে বলি, তারা যেটা বলতেছে যে এই যে ব্রেথ, এই ব্রেথটা নাকি হাইটের দ্বিগুণ হবে। আবার তারা বলছে এন্ড এবং হাফ ইটস লেন্থ, তার মানে কে হাফ? এই ব্রেথই হাফ। কার হাফ? লেন্থের হাফ। এবার আসেন, তার মানে উভয়ের সাবজেক্ট কিন্তু এখানে ব্রেথ। একবার ব্রেথ হাইটের দ্বিগুণ, আরেকবার এই ব্রেথই লেন্থের অর্ধেক এর সমান। এখন আসেন আমরা কাকে ধরে নিব, এখানে যে কোনোটা ধরে নিয়ে কাজ করলে আমরা করতে পারবো, সমস্যা না। আরেকটা বিষয়, এখানে আমি একটু কাস্টমাইজ ওয়েতে ধরবো যাতে করে কোনো ফ্র্যাকশন না আসে। তাহলে দেখেন এইখানে আপনি একটু খেয়াল করে দেখেন তো, এখানে আমাদের এই 1/2 ফ্র্যাকশনটার হর কত? 2। তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এই যে হাইটটা আছে না, এই হাইটটাকে আমি ধরে নিই, যে হাইটটাকে আমি বলি 2x, হাইট আমি ধরে নিলাম 2x। আচ্ছা আপনি বলেন হাইট যদি 2x হয় তাহলে আমার ব্রেথ কি হবে? হাইটের দ্বিগুণ না? হাইটের দ্বিগুণ, তার মানে কি 2 দুগুণে 4, 4x। এবার আসেন, আপনি এই ইকুয়েশনে ব্রেথের মানটা বসায় দেন। ব্রেথ সমান কত পাইছেন? 4x সমান হাফ ইন্টু লেন্থ। এবার এটা ক্যালকুলেশন করলে কি লেন্থের মানটা আসবে না? এবং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কিসে আসবে? পূর্ণ সংখ্যায় আসবে। আপনার ফ্র্যাকশন আসবে না, ক্যালকুলেশন জটিলতায় যাইতে হবে না এভাবে ধরলে। এবার এটাকে যদি আমি সমীকরণ করি তাহলে আমার কত আসতেছে? 4 দুগুণে 8, 8x। দেখেন আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দুইটাই আমি কিসে পাইছি? পূর্ণ সংখ্যায় পাইছি। এই জন্য ধরার ক্ষেত্রে একটু কাস্টমাইজ হইতে ধরলে আপনার ক্যালকুলেশনটা খুব কি হয়? ইজি হয়। তার মানে 2x, 4x এবং কি 8x। এবার আসেন, তারা আমরা x এর ভ্যালু বের করব। আদারওয়াইজ তো আমাদের কাছে জানতে চাইছি কি, এইখানে লেন্থ জানতে চাইছে। তার লেন্থ মানে কি? লেন্থ আমরা পেয়েছি হচ্ছে 8x। তাহলে জাস্ট এই যে x এর ভ্যালুটা, এইটা যদি জানতে পারি, তার সাথে 8 গুণ করে দিলে তো আমার লেন্থ চলে আসে। x এর ভ্যালু বের করতে গেলে আমার কি লাগবে? একটা সমীকরণ তৈরি করতে হবে। তাহলে সমীকরণটা কাকে বেস করা হবে? এই যে তারা এখানে বলে দিয়েছে ভলিউম দেওয়া আছে, তার মানে ভলিউমকে বেস করে আমরা সমীকরণ করব। তো ভলিউম মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এখানে দৈর্ঘ্যটা কত। আমি একটু এই ফিগারটা মুছে দিচ্ছি। আমাদের এখানে দৈর্ঘ্যটা কত খেয়াল করে দেখেন। আমরা দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 8x ইন্টু প্রস্থ 4x ইন্টু হাইট 2x। এটা সমানই আসলে আমরা কত বলবো? 512 বলবো। দেখেন আমি আবার ক্লাসগুলোতে বারবার এই কথা বলি, কিছু সূচকীয় সংখ্যা দেখেই যাতে বুঝতে পারেন সেটা পাওয়ার বেস কত হবে। দেখেন 512 একটা সূচকীয় সংখ্যা এবং এটা জোড় সংখ্যা। আমি বারবার বলছি যদি সংখ্যাটি জোড় হয়, মৌলিক সংখ্যায় তার বেস হবে 2। তাহলে বেসটা আগে চেনার চেষ্টা করবেন। এখানেও দেখেন বেস আপনি 2 পাবেন। আচ্ছা আমরা এটাকে যদি এইভাবে ক্যালকুলেশন করি, তো এখানে আমাদের কত? 4 32, তারপরে কত? 16, 64x কিউব, 64x কিউব সমান 512, তাই না?
এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা যে 64 টুর উপরে পাওয়ার কত দিলে 64 হয়। দেখেন আমি নিচে নিয়ে দেখি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমরা চাইলে এটাও করতে পারি, 512কে 64 দিয়ে ভাগ করেও করতে পারি, কিংবা আপনি চাইলে এটাও করতে পারেন যে এক্স কিউব সমান এখানে কত 64, 64 মানে কি 2 টু দি পাওয়ার 6, আর 512 মানে কি 2 টু দি পাওয়ার 9। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে 32, 64, তো এখানে হবে হচ্ছে 3। তাহলে এক্স কিউব সমান আমরা বলতে পারি কি 2 কিউব। তাহলে কিউব কিউব উভয় পাশ থেকে যেহেতু পাওয়ার সেম হয়ে গেছে, পাওয়ারটা এলিমিনেট হয়ে গেল, এক্স এর ভ্যালুটা 2 চলে আসলো। আচ্ছা, তাহলে আমরা 2 এর মান কার সাথে বসিয়ে দেব? এই যে আমার দৈর্ঘ্যটা জানতে চেয়েছিল 8x, তার মানে 8 ইন্টু কত 2, তাহলে 8 দুগুণে কত 16। 16 কি আছে? ইয়েস, অপশন এ তেই দেখতে পাচ্ছি আমরা 16। আচ্ছা দেখি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি কিনা। 62%, 82%, দ্যাট মিনস এটা আগের কোয়েশ্চেন ছিল। আসলে আমরা একটু কমেন্টসটা আমরা একটু দেখে নেই। ওকে, নেক্সট আসি, দেখি তারা আমাদের কি আছে। এটা একটা ভালো কোয়েশ্চেন ছিল। এবার দেখেন, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রুট দ্যাট ক্যান, লংগেস্ট কি জানতে চাইছে? রড that can be placed in room of dimension 10 মিটার, 10 মিটার, 5 মিটার। তার মানে এমন একটা রুম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ওই রুমের মধ্যে সবচেয়ে বড় একটা রড রাখবেন, তাহলে সেই রডের দৈর্ঘ্যটা কত হবে? আবার বোঝার চেষ্টা করেন, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রড, সবচেয়ে দৈর্ঘ্যের সবচেয়ে বড় একটা রড, এটাকে স্থাপন করবেন, ক্যান বি প্লেস, আপনি রাখবেন এটাকে কোথায়? ইন দা রুম, একটা রুমের মধ্যে যে রুমের ডাইমেনশন দেওয়া আছে। তাহলে দেখেন এটা, এই হচ্ছে সাপোজ সেই রুমটা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কেমন? তার মানে বুঝতে পারছি এটা ঘনবস্তু। এটা 10, তারপরেরটাও 10, তারপর এটা কি বলছে 5। এখন এই রুমের মধ্যে সবচেয়ে বড় একটা রড রাখতে চাচ্ছেন, তাহলে সেই রডের পরিমাপটা কি হবে? ভাই এইরকম আয়তাকার আকৃতির যে রুমগুলো আছে তার সবচেয়ে বড় যে বাহুটা, সেই বাহুর সমান যদি রড রাখেন সেটাই হবে সবচেয়ে বড় রড। আর সেই সবচেয়ে বড় বাহুটা আসলে কি? ওই আয়তাকার রুমের কর্ণ, ঠিক আছে? তাহলে কর্ণের সমান দৈর্ঘ্য যেটা, সেটাই হচ্ছে রডের দৈর্ঘ্য, সবচেয়ে বড় রডের দৈর্ঘ্য। তাহলে সেই আয়তাকার রুমের কর্ণের সূত্র কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট মিনস 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 10 10 100 100 200, তার মানে 225। এখন এইটার বর্গমূল করলে আমাদের কত আসবে? 15, তার মানে আনসার কত? 15। তাহলে সবচেয়ে বড় যে রডটা আপনি ওই রুমে স্থাপন করতে পারবেন সেটার ইংরেজি বুঝি না স্যার, তাই না? ওকে, আচ্ছা, ব্যাংকের পরীক্ষা দিলে ইংরেজি বুঝতে হবে, কোনো উপায় নেই, বেশি বেশি ক্লাস করলে খুব সহজে বুঝতে পারবেন। আসলে আমরা দেখি পরে কি বলছে এখানে। A rectangular piece of cardboard 18 centimeter 24 centimeter is made into an open box। ভাই এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একাধিকবার পরীক্ষা আসছে, এবং এই কোশ্চেনটা অনেকের কাছে বেশ কঠিনও লাগে। কেন কঠিন লাগে চলে আমরা একটু দেখি, প্রশ্নটা দেখলেই বুঝতে পারবেন। তারা বলছে একটা রেক্টেঙ্গুলার পিস অফ কার্ডবোর্ড, ধরেন আমরা আয়তকার একটি কার্ডবোর্ড, এই কার্ডবোর্ডের কথা চিন্তা করি যার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। আচ্ছা আমি একটু ভালো করে আঁকি এখানে, যেহেতু আমাদের অঙ্কনের সিস্টেম আছে। তো এই হচ্ছে একটা আয়তকার কার্ডবোর্ড, ওকে ফাইন, যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্যটা হচ্ছে সাপোজ এখানে বলাই আছে 24, আর প্রস্থটা আমাদের কত 18, এমনটা বলা আছে। এখন বলছে ইজ মেড ইনটু এন ওপেন বক্স, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। একটা ওপেন বক্স আপনি তৈরি করবেন, এই কার্ড দিয়া আপনি একটা ওপেন বক্স তৈরি করবেন, যে বক্সে কোনো ঢাকনা নাই। আচ্ছা কিভাবে তৈরি করবেন সেটা তারা বলছে, বাই কাটিং আ স্কোয়ার অফ 5 সেন্টিমিটার সাইড, এটাকে 5 সেন্টিমিটার করে কাটবেন। কেমন করে, কোথা থেকে কাটবেন? ফ্রম ইচ কর্নার, তার প্রত্যেকটা কর্নার থেকে 5 সেন্টিমিটার করে কাটতে বলছে। আচ্ছা তাহলে আমরা প্রত্যেকটা কর্নার থেকে 5 সেন্টিমিটার করে কাটি, কারণ এই দিক দিয়ে 5 সেন্টিমিটার করে কেটে আবার এই দিক দিয়েও 5 সেন্টিমিটার, আমার এখানে 5 সেন্টিমিটার করে কাটা হলো। আবার এই দিক দিয়ে আমি 5 সেন্টিমিটার করে কেটে দেই, ঠিক আছে, উভয় কর্নারে 5 সেন্টিমিটার। আবার আমি এইখান দিয়েও 5 সেন্টিমিটার করে কেটে দিলাম, আবার এইখান দিয়েও 5 সেন্টিমিটার করে কেটে এই অংশগুলো ফেলে দিলাম।
ঠিক আছে, এই অংশগুলো আমরা কেটে ফেলে দিব। কেটে ফেলে দিলে আপনি কি দেখতে পাচ্ছেন যে এখন এই অংশটুকু নাই, ঠিক আছে, এই অংশগুলো নাই। তার মানে আমার দৈর্ঘ্য কিন্তু কমে গেছে। দৈর্ঘ্য কতটুকু কমলো খেয়াল করেন, আমার আগে দৈর্ঘ্য ছিল 24, তার মানে এই দিক দিয়ে 5, ওই দিক দিয়ে 5, ঠিক আছে, উভয় পাশ থেকে 5 কমে গেল। তার মানে আমার দৈর্ঘ্যটা আসলে কত, 24 থেকে যদি আমরা বিয়োগ করে দেই, 5 দুগুণে কত, 10 বিয়োগ করে দেই, তাহলে আমার দৈর্ঘ্যটা বর্তমানে দাঁড়াইছে কত, 14। তার মানে এইটুকু হলো কত, 14। ঠিক একইভাবে প্রস্থের ক্ষেত্রে হবে, এই দিক দিয়ে আমার 5 চলে গেছে, এদিক দিয়েও 5 চলে গেছে, তার মানে 10 চলে গেছে। তাহলে 18 থেকে যদি আমরা 10 বিয়োগ করি, তার মানে আমার আর রয়ে গেল কত, 8। তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য যেটা, এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 8, ঠিক আছে, 14, 8। এখন এই অংশটুকু নাই, এটাকে যদি আপনি উভয় পাশ থেকে যদি এটা উপরের দিকে উঠান, তাহলে একটা বক্স হবে, আর ওই বক্সের উচ্চতা হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে আপনি একটা বক্স পাবেন এইরকম, ওই যে বক্সটা হবে সেই বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা খেয়াল করে দেখেন, এখানে 14, তারপরে আপনার হবে হচ্ছে কত, 8, আর উচ্চতাটা হবে কত, 5। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, and building up a site, find the volume of the box in centimeter cube। এই যে নতুন বক্সটা হলো, সেই বক্সের আয়তন কত সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে এই বক্সের আয়তন, দ্যাট মিন্স ভলিউম, আমরা কিভাবে পাবো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এটা ক্যালকুলেশন করে দিলেই তো হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু প্রশ্নটা বুঝতে অনেকের কষ্ট হইতে পারে। তাহলে 14 আর 5 8 কত, 40, 4 14 কত, 56, আর 0, তার মানে 560 কিউবিক সেন্টিমিটার হচ্ছে ওই বক্সের ভলিউম। আমরা জানি এই কোয়েশ্চেনটা অনেকেরই কষ্ট হচ্ছে বুঝতে। আচ্ছা, আরেকবার ভিডিওটা দেখে নেবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে, আপনি আরো দ্রুত কিভাবে করতে পারেন, যদি পুরো গেমটা আপনি বুঝেন, তাহলে এত কিছু করার দরকার নাই। 5 সেন্টিমিটার করে উভয় পাশ থেকে কাটতে বলছে না, যেহেতু 5 সেন্টিমিটার করে উভয় পাশ থেকে কাটতে বলছে, তাহলে যত সেন্টিমিটার করে কাটতে বলবে ওই বক্সের হাইট হবে তত, যত সেন্টিমিটার করে কাটতে বলবে ওই বক্সের হাইট হবে তত সেন্টিমিটার। এবং আসেন দৈর্ঘ্য প্রস্থ কি হবে, তাহলে ওই বক্সের দৈর্ঘ্য যেটা হবে, এক্সিস্টেন্ট দৈর্ঘ্য যা আছে 5 সেন্টিমিটার করে কাটতে বলছে, তাহলে 5 এর ডাবল কত, 10, তাহলে 24 ছিল, 24 থেকে 10 বাদ দিবেন। আর ব্রেথ বা প্রস্থটা কি হবে, প্রস্থ ছিল 14, তার থেকে উভয় পাশ থেকে 5 5 10 বাদ দিবেন, তাহলে আপনার এখানে হচ্ছে 14, আর এখানে হচ্ছে কত, আমাদের 10 বাদ দিলে এখানে হচ্ছে কত, 4, তার মানে 14, সরি, একটা ছিল কত, 10, আমাদের 24 থেকে যদি 10 বাদ দেয়, এটা ছিল 14। আমরা এরপরে যেটা করছি সেটা হচ্ছে আমাদের কত ছিল, 24 ছিল, হ্যাঁ 24 ছিল, এটা 24 ছিল, 18, ও আচ্ছা আচ্ছা, আমি 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 বুঝতে পেরেছি। তার মানে আমরা যে বিষয়টা করতে চাচ্ছিলাম, যে আমাদের লেন্থ কত ছিল, 24, তাহলে 24 থেকে আমি তার ডাবল 10 বাদ দিব, তাহলে আমাদের এখানে কত আসতেছে, 14। আবার 18 থেকে আমি 10 বাদ দিব, তাহলে আমার কত আসতেছে, আয়। তার মানে 14, 8, আর হচ্ছে কত, হাইট 5। এদেরকে গুণ করে দিলে আপনার বোর্ডের ভলিউম চলে আসবে, বা ওই বক্সের ভলিউম চলে আসবে। তাহলে আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি, আমাদের আর আলাদা করে ক্যালকুলেশন করার দরকার নেই। আপনি এভাবে ভাগ দিবেন, গুণ করে দেবেন 3টা, আপনি নতুন বক্সের ভলিউম পেয়ে যাবেন। যে ওই কার্ডটা দিয়ে যে ভলিউমটা তৈরি করছেন, সেটা বক্সটা তৈরি করছেন, তার ভলিউম পেয়ে যাবেন। এবার দেখেন কি বলছে, ইফ দা টোটাল লেন্থ অফ ডায়াগোনাল অফ এ কিউব ইজ 12 সেন্টিমিটার। এটা আরেকটা সুন্দর কোয়েশ্চেন। একটা ঘনক এর মোট কর্ণের দৈর্ঘ্য 12 দেওয়া আছে। এখন বলছে দেন, তাহলে হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য ইচ মানে হলো সাইড, যেটাকে আমরা বাহু বলি, অফ দ্য কিউব, তাহলে ওই কিউবের যে কয়টা বাহু আছে সবগুলো বাহুর যোগফল কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি বলি এখানে এই হচ্ছে আমাদের একটা কিউব, কিউব মানে হলো যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবই কি হয়, সেম হয়। তাহলে আপনি নিশ্চয়ই এটা জানেন যে একটা কিউবের বা একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণ কয়টা থাকে, কেউ কি বলতে পারেন যে তার ডায়াগোনাল কয়টা থাকে? মাথায় রাখবেন, 4টা ডায়াগোনাল থাকে। তাহলে তার দৈর্ঘ্য আমি যদি এ, প্রস্থ এ, উচ্চতা এ বলি, তাহলে এখানে ডায়াগোনালের সূত্রটা কি, √3a। তাহলে মোট কয়টা ডায়াগোনাল, 4টা ডায়াগোনাল। আর 4টা ডায়াগোনালে দেখেন, দা টোটাল লেন্থ অফ ডায়াগোনাল অফ এ কিউব ইজ 12, তার মানে 4টা ডায়াগোনালের মোট দৈর্ঘ্য দেওয়া আছে কত, 12। একটা ডায়াগোনাল যদি √3a হয়, তাহলে 4টা ডায়াগোনাল দৈর্ঘ্য কি হবে, 4 ×
√3a, আর এটা সমানে আসলে কত হবে 12। এবার আসেন জানতে চাইছি কি, হোয়াট ইজ দ্য টোটাল লেন্থ অফ ইচ অফ দা কিউব, ওই কিউবের যে বাহুগুলো আছে সে বাহুর যোগফল কত। ভাই আপনি এইখান থেকে বাহুর যোগফল বের করতে গেলে আগে এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এখান থেকে না হয় এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করি, কিভাবে বের করি, কাটাকাটি করি এখানে, তাহলে এখানে কত হয় 3, তার মানে 3 দিয়ে যদি এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু আসবে √3। তাহলে এর ভ্যালুটা পাইছেন, দ্যাট মিন্স এক বাহুর ভ্যালু পাইছেন। আপনারা জানতে চাইছে এই কিউবের মধ্যে যে কয়টা বাহু আছে তার যোগফল কত। এখন আপনি যদি একটা কিউবের মধ্যে বা একটা আয়তকার ঘনবস্তুর মধ্যে বাহুর সংখ্যা কয়টা না আছে সেটা যদি না জানেন, আপনি তো এটা জীবনেও পারবেন না। অথচ খুবই সিম্পল কোয়েশ্চেন। আমি আমার সলিড জিওমেট্রি ক্লাসগুলোতে মাস্ট বি বলছি এখানে বাহু কয়টা, কর্নার কয়টা, ফেস কয়টা, কর্ণ কয়টা, সবগুলো আলাদা আলাদা করে কিন্তু বলে দিয়েছিলাম কিউব কাটিং এর ম্যাথ গুলোর ক্ষেত্রে। তাহলে আমরা জানি এখানে বাহুর সংখ্যা আছে 12টা, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বাহু আছে। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি এত হয় তাহলে 12টা বাহুর মোট দৈর্ঘ্য কত হবে, 12√3। ইয়েস, তাহলে আমাদের আনসার হবে কি 12√3। এখন দেখেন এই কোয়েশ্চেন গুলো যদি পরীক্ষা আসে, সিম্পল কোয়েশ্চেন হলেও আপনার জন্য বেশ জটিল হয়ে যাবে পরীক্ষার হলে। আপনি তো জানেনই না কিউবের বাহু কয়টা, ঠিক আছে। আচ্ছা, 16 বলতেছিলেন, 18 বলতেছিলেন, ওকে ফাইন, আসেন আমরা পরে দেখি। কিউবয়েডাল ব্লক অফ 6 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার is cut up into an exact number of equal cubes. এই আরেকটা মজার কোয়েশ্চন, the least possible number of cube will be। তার মানে একটা কিউব আছে, হ্যাঁ একটা কিউব আছে, ধরেন এইরকম কিউব বলছে না, আয়তকার ঘনবস্তুর কথা বলা হচ্ছে। এইটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তারা বলতেছে যে a cuboidal block 6 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটার। ধরেন এটাকে যদি আমি 12 বলি, এটাকে যদি 6 বলি, তাহলে এটাকে 9 বললাম। এরকম একটা আয়তকার ঘনবস্তু আছে, এটাকে এখন কি করবেন, ইজ কাট আপ, এটাকে কাটবেন। কেমন করে কাটবেন, ইনটু অ্যান এক্সাক্ট নাম্বার অফ ইকুয়াল কিউব, মানে এমন ভাবে কাটবেন যে তার থেকে যে কিউব গুলো বের হয়ে আসবে সেই কিউব গুলো যেন সবগুলা কি হয়, সমান হয়, ঠিক আছে। এটাকে কেটে কেটে বের করবেন এবং তাদের প্রত্যেকটা কিউব যাতে সেম হয়। এখন বলছে দা লিস্ট পসিবল নাম্বার অফ কিউব উইল বি, তাহলে এখান থেকে কয়টা কিউব আপনি কেটে বের করে নিয়ে আসতে পারবেন, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের এইখানে আগে এই কিউবের ভলিউমটা বের করতে হবে। তো এটাকে কেটে যতগুলো কিউবই হোক না কেন ওদের মোট ভলিউম আর এর ভলিউম পরস্পর সমান হবে। তাহলে এখানে ভলিউমটা কি হবে, 12 ইন্টু, আমরা যদি বলি এই কিউবের ভলিউমটা হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার আসেন, এখন এইখানে সমান সংখ্যক কিউব যদি আপনি বের করে নিয়ে আসতে চান তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এই 12 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার আগে গসাগু বের করতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখানে 12 6 9 এর গসাগু কত হবে 3। তাহলে এইখানে যে নতুন নতুন কিউব গুলো হবে ওই নতুন নতুন কিউবের প্রত্যেকটা দৈর্ঘ্য, দ্যাট মিন্স প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে 3 হবে। তাহলে এই যে নতুন কিউবটা বের হয়ে আসলো তার ভলিউম কত হবে, একটার, তার ভলিউম হবে হচ্ছে 3 কিউব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখন আসেন তাহলে কতগুলো কিউব বের করা যাবে এইটাকে কেটে, তাহলে এই ভলিউম থেকে এইটার ভলিউম থেকে এইটার ভলিউমটাকে যদি আমি নতুন কিউবের ভলিউম দিয়ে ভাগ দিই তাহলেই তো হয়ে যায়। তার মানে আমরা এটা বলতে পারি নাম্বার অফ আমাদের নতুন যে কিউব গুলোর সংখ্যা সেটা হবে হচ্ছে কত, পুরাতন ভলিউম কত ছিল 12 ইন্টু 6 ইন্টু 9, আর 3 কিউব মানে কত, 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে আমরা যদি এখানে 27 দেই, 3 9 দিয়ে কাটলে এখানে 3 9 27, 3 দিয়ে যদি আমরা এখানে কাটি 4, তাহলে 4 6 কত 24। তার মানে আমরা 24টি কিউব পাবো। কি বেশ জটিল মনে হচ্ছে তাই না? যেহেতু এখানে প্রত্যেকটা বাহু সেম হইতে হবে তাহলে আমার ওই দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা গসাগু নিতে হবে, গসাগুটা 3। তাহলে নতুন যে ছোট ছোট কিউব বের হয়ে আসবে তার ভলিউম হবে 3 কিউব, মানে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 কিউব, তার মানে 27। তাহলে নতুন যে কিউব গুলো আমি বের করবো তার প্রত্যেকটার ভলিউম হবে 27। তাহলে এই যে টোটাল এই বড় কিউবটা আছে, আয়তকার ঘনবস্তুটা আছে, এটা থেকে এরকম 27 ঘন সেন্টিমিটার বিশিষ্ট কয়টা কিউব বের করা যাবে, বের করা যাবে হচ্ছে তার ভলিউমকে 27 দিয়ে ভাগ করে আমরা যেটা পাইলাম
24, দ্যাট মিনস 24টা কিউব বের করা যাবে। আসেন আমরা তাহলে পরে যাই। দ্য রেডি মানে হলো রেডিয়াসের বহুবচন, ঠিক আছে। দ্য রেডি অফ টু স্ফিয়ার মানে হলো গোলক, দুইটা গোলকের ব্যাসার্ধ আর ইন দ্য রেশিও 3:2, তার মানে দুইটা গোলক আছে, দুইটা গোলকের ব্যাসার্ধের অনুপাত 3:2 দেওয়া আছে। দেয়ার ভলিউম উইল বি ইজ দ্য রেশিও, তাহলে তাদের ভলিউমের রেশিও কি হবে? মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেন যারা বুঝেন আর কি তারা খুব দ্রুত আনসার করতে পারবেন। ভলিউম জানতে চাইলে রেডিয়াসের ঘনের অনুপাত গুলোই হবে তার ভলিউমের অনুপাত, দ্যাট মিন্স 27:8, শেষ ম্যাথ, ঠিক আছে। যদি আপনার সারফেস এরিয়ার বলতো তাহলে আবার ওই রেডিয়াস গুলোকে বড় করে দিলেই হয়ে যেত তাদের নতুন অনুপাত, ঠিক আছে। তো এইটা কেন কিভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন, কারণ ভলিউম যখন বের করতে যাবেন ভলিউমের সূত্রের কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকে। আমরা স্ফিয়ার মানে গোলক, সাপোজ এই হচ্ছে একটা গোলক, কেমন, তো এই যে গোলকটা আছে এই গোলকের ভলিউম, ধরেন যে আমি এইটার রেডিয়াস আর বললাম, আরেকটা গোলকের কথা যদি আমরা চিন্তা করি, ওই যে গোলকটা আছে সাপোজ আরেকটা গোলকের কথা আমরা চিন্তা করি, এই আরেকটা গোলক, এই যে গোলকটা আছে এই গোলকের রেডিয়াস আমরা ধরে নিলাম যে এটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ওকে। তাহলে এই দুইটার ভলিউমের অনুপাত, আমার রেডিয়াসের মান দেওয়া আছে, এই বড়টা রেডিয়াসের মান সাপোজ 3 দেওয়া আছে আর ছোটটার আছে কত 2, ওকে। তাহলে এটার ভলিউম আমরা যদি বড়টার ভলিউম কথা আগে বলি, তার মানে 4/3 পাই আর কিউব, এটাই হচ্ছে ভলিউম, আর পাই আর কিউব আর এর মান কত 3 কিউব, অনুপাত এখানেও ছোটটা কি হবে 4/3 পাই আর কিউব, আর এর মান কত 2 কিউব। তার মানে দেখেন এইগুলা কনস্ট্যান্ট ভ্যালু, আমি বলেছিলাম না যে কিছু কনস্ট্যান্ট ভ্যালু পাবেন অনুপাতের ক্ষেত্রে, এইগুলা গোলক যত বড় হোক ছোট হোক এদের মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে পরিবর্তনটা কোথায় হবে? রেডিয়াস হবে। তাহলে রেডিয়াস দেখেন, রেডিয়াসের গণক করে দিলেই তো আনসার চলে আসতেছিল, তাই না? আর এই জন্যই বলেছিলাম যে যদি আপনার ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে তাহলে ভলিউম যদি জানতে চায় স্ফিয়ারের জাস্ট ঘন করে দিবেন, আর যদি ক্ষেত্রফল জানতে চাইতো তাহলে কি করতেন, জাস্ট ক্ষেত্রফল জানতে চাইলে এদিকে বর্গ করে দিতেন। আশা করি বোঝা গেল। আসেন আমরা পরে দেখি কি আছে। ইফ যদি রেডিয়াস অফ আ স্ফিয়ার ইজ ডাবল, এই আরেক কোয়েশ্চেন, তার মানে আপনি একটা গোলকের রেডিয়াসকে যদি ডাবল করে দেন, হাউ মেনি টাইমস ডাজ ইট ভলিউম বিকাম, তাহলে নতুন যেটা আপনি রেডিয়াস ইয়াটা পাবেন, স্ফিয়ার মানে গোলকটা পাবেন, সেই গোলকের ভলিউম কত গুণ বৃদ্ধি পাবে? আমাকে যদি বলেন ফার্স্ট ক্যালকুলেশন কি হবে, ফার্স্ট ক্যালকুলেশন হবে হচ্ছে টাইমস হোল কিউব, টাইমস হোল কিউব। কিছু বুঝেন নাই, আমি আসতেছি পরে বুঝাচ্ছি। তার মানে দেখেন কত গুণ বাড়ছে, টাইমস মানে গুণ, গোলকের আপনার একটি গোলকের রেডিয়াস কয় গুণ বাড়ছে, 2 গুণ বাড়ছে, তাহলে 2 কে ঘন করেন তাহলে কত হয় 8, তার মানে নতুন যে গোলকটা হবে তার ভলিউম কত গুণ বাড়বে, 8 গুণ বাড়বে। যদি আমার 5 বলতো তার মানে 5 কিউব, 3 বলতো তার মানে 3 কিউব। এখন যদি বলেন কিভাবে কি হলো ইত্যাদি বুঝি নাই, ধরেন এইটা আমাদের ভলিউমের কথা বলছে, তার মানে আমার এই যে স্ফিয়ারটা সাপোজ এই স্ফিয়ারের রেডিয়াসের কথা যদি আমি চিন্তা করি ধরেন আর, তাহলে এই আর কে আমি দ্বিগুণ করে দিলে কি হবে 2r হবে। তার মানে নতুন যে গোলকটা হবে এই গোলকটা পূর্বের গোলকের ভলিউম থেকে কত গুণ বৃদ্ধি পাবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তার নতুন যে রেডিয়াসটা হবে সেই রেডিয়াসের মান হবে কত 2r। এবার এইটার ভলিউমটা কি, পুরাতন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, দ্যাট মিন্স আমাদের এখানে কি বলবো পাই আর কিউব। আর এই যে নতুন যেটা পাইছেন সেটাও কি হবে 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কি, আর কিউব মানে হলো 2r হোল কিউব, পরিবর্তনটা কিন্তু এখানে। এখন জানতে চাইছে এই যে ছোটটার থেকে বড়টার ভলিউম কত গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে কত গুণ বৃদ্ধি পাইছে আমরা কি করব, বড়টার যে ভলিউম আছে সেটাকে ছোটটার ভলিউম দিয়ে ভাগ দিব। তাহলে বড়টার ভলিউম হচ্ছে কত 4/3 পাই, আর এখানে কত 2 কিউব, আর এখানে কি আর কিউব, ডিভাইডেড কি হবে 4/3 পাই 2 কিউব, আর এর ভ্যালু কত, আচ্ছা এটা তো সরাসরি আমাদের আরই হবে আর কিউব, তাই না? তার মানে এখানে 4/3 পাই পাই, তার মানে আর কিউব সব কাটা গেল, রয়ে গেল কি 2 কিউব। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্যই বলেছিলাম যে টাইম হোল কিউব করে দিলেই আসলে ওই নতুন গোলকের ভলিউম কত গুণ বৃদ্ধি পায় সেটা বেরিয়ে আসে। বোঝা গেল? যদি 5 বলতো তাহলে 5 কিউব, 3 বললে 3 কিউব,
ওকে, আসেন আমরা তাহলে পরে যাই, দেখি কি বলছে। At 3:40, 3:40, the hand and the minute hand of a clock from an angle. এগুলা সবাই জানেন, এগুলা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। মানে 3:04 যখন, কত 3:40 যখন বাজে, তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এই কোয়েশ্চেনটা সবাই জানেন, জাস্ট সূত্রটা ব্যবহার করে দিবেন, সূত্র ব্যবহার করে দিলে রেজাল্ট চলে আসবে। এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে, আপনি একটু দেখে নেন, আমি এখানে টাইম ওয়েস্ট না করি। How many times are the hands of a clock at right angle in a day? মানে একটা ঘড়ি, এই ঘড়ির 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিনে কয়বার থাকে? মজার কোয়েশ্চেন, এগুলো মেন্টাল অ্যাবিলিটি কোয়েশ্চেন। এত বিস্তারিত আমরা এখানে আর আলোচনা করছি না, মনে রাখবেন 44 বার, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন, এখানে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। 44 বার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে দিনে, 44 বার, ঠিক আছে। এবার আসেন 44 টাইমস। এবার কি বলছে, হাউ মেনি টাইমস in a day, একদিনে, are the hands of a clock in straight line but opposite, খুব ইম্পর্টেন্ট বিষয়, opposite in the direction। তার মানে স্ট্রেট লাইনে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা দিনে স্ট্রেট লাইনে কয়বার থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। তারা কি বলছে, অপোজিট, বিপরীতমুখী হয়ে স্ট্রেট লাইন। তার মানে স্ট্রেট লাইন তো মিনিটের কাঁটার উপর ঘন্টার কাঁটা পড়লেও তো কি হয়, স্ট্রেট লাইন হয়, তাই না? ধরেন এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, এইটাই হচ্ছে আবার কি আমার সেকেন্ডের, ধরেন এটা আমাদের সেকেন্ডের কাঁটা আর এটা হচ্ছে মিনিটের কাঁটা, তাও তো এরা স্ট্রেট লাইন। কিন্তু না, তারা বলছে কি বিপরীতমুখী ভাবে কতবার থাকবে। তার মানে এই যদি এই পাশে থাকে তাহলে ও থাকবে, মিনিটের কাঁটা থাকবে ধরেন এই বিপরীত পাশে, তাহলে এই যে স্ট্রেট, দ্যাট মিনস 180 ডিগ্রি, এরকম করে কয়বার থাকবে, 22 বার থাকবে, মনে রাখবেন। কয়েকবার, 22 বার। ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এগুলো। আসেন আমরা পরে দেখি কি বলছে। In how many different way can the letters of the word banking be arranged? That means permutation করতে হবে in such a way that the vowels always come together. আপনি ব্যাংকিং শব্দটাকে কতভাবে সাজাতে পারবেন যাতে করে ভাওয়েল গুলো একসাথে থাকে? দ্যাট মিনস টুগেদার পারমুটেশন। আমরা কিভাবে করব? আমরা এই যে ব্যাংকিং শব্দটা আছে, ব্যাংকিং, এই ব্যাংকিং শব্দটার মধ্যে এটাকে বলা হয় লেটার্স পারমুটেশন। লেটার্স পারমুটেশনের সূত্র কি আমরা নিশ্চয়ই জানি। এখন আসেন, তারা বলছে যে বাওয়েল গুলো কিসে রাখতে হবে, একসাথে রাখতে হবে। আমরা একটু দেখি বাওয়েল কি আছে, এখানে এ আছে আর এখানে কি আছে, আই আছে। এই হচ্ছে আমাদের এখানে দুইটি বাওয়েল। আচ্ছা, কে মনে হয় দুইবার হয়ে গেছে, ব্যাংকিং, এটা এন হবে, এন লিখতে গিয়ে কে হয়ে গেল, ওকে ফাইন। এবার আসেন, তাহলে আমাদের এই দুইটাকে একসাথে করে ফেলি। তার মানে আমাদের এ আর আই, এই দুইটা যেহেতু আমাদের কি ভাওয়েল, আর তারা বলছে ভাওয়েল গুলোকে একসাথে রাখতে, তাহলে এদেরকে একটা ছোট বক্সের ভিতরে আবদ্ধ করে ফেলি। এবার আসেন, বাকি যারা আছে তারা কারা, বি, এন, কে, এন এবং জি, এরা, ওদেরকে আমরা আলাদা করে ফেললাম। এবার এইটাকে পুরো এই বিষয়টাকে আমরা একটা বড় বক্সের ভিতরে আবদ্ধ করি আমাদের বোঝার সুবিধার্থে। এই হলো টুগেদার পারমুটেশন। এবার একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনাকে বলা হয় এদেরকে একসাথে রাখো, তার মানে আপনি বুঝবেন যাদেরকে একসাথে রাখতে বলছে তাদেরকে আমি সবসময় ওয়ান চিন্তা করব, ওয়ান ইউনিট চিন্তা করব। এখানে আর দুইটা বর্ণ বলবো না, বলবো একটা বর্ণ আছে সাপোজ, আর ওইখানে বাহিরে আছে কয়টা, 3, 2, 5টা। এখন যদি বলা হয় বড় বক্সে মোট কয়টা বর্ণ আছে, ইয়েস, বড় বক্সে মোট আসলে 5 আর 1 6টি বর্ণ আছে। তাহলে এদেরকে আমি কত ভাবে সাজাইতে পারি, বড় বক্সের বর্ণগুলোকে 6 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাইতে পারি। ঠিক, এবার কাজ কিন্তু শেষ হয় নাই, এটা একটা অধীন ঘটনা। অধীন ঘটনা হলে আমরা জানি কি হয়, গুণ হয়। এগুলো অনেক কথা বলছি ক্লাসগুলোতে। এবার আসেন, এই যে ছোট বক্স আছে না, ওরাও তো এদের মধ্যে জায়গা চেঞ্জ করে বসতে পারে, এ আই এও তো হইতে পারে না? তার মানে তাদের মধ্যেও কি একটা রিঅ্যারেঞ্জ হবে। তাহলে ওদেরকে আমরা আবার কি বলবো, 2 ফ্যাক্টোরিয়াল। কোনো কিছু কমন আছে এখানে? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি কমন আছে এন। এবার মানে এই অংশটাকে 2 বার ভাগ হবে আর কি, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে যদি কমন থাকে। এবার ক্যালকুলেশন করেন, 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 6 ফ্যাক্টোরিয়াল মানে হলো 720। তার মানে এই ব্যাংকিং শব্দটাকে আপনি কত ভাবে অ্যারেঞ্জ করতে পারবেন, 720 ভাবে অ্যারেঞ্জ করতে পারবেন। তার মানে 720টা শব্দ হবে এই ব্যাংকিং শব্দগুলো, লেটার্স গুলো ব্যবহার করে এ আর আই একসাথে রেখে 720টা শব্দ তৈরি করা যাবে। ঠিক আছে, আসেন আমরা পরে যাই, দেখি কি বলছে।
অনেকে কমেন্টস করছেন না। ওকে, মেবি প্রাইমারি রেজাল্ট দিয়ে দিছে, তাই না? আমার একজন আহ, শুভাকাঙ্ক্ষী, ওরও আসছে, দেখলাম আমাকে পাঠাইলো। ওকে, ওয়েলকাম ওয়েলকাম। ওকে, যারা যারা প্রাইমারিতে এসেছে সবাইকে অভিনন্দন। একটু অভিনন্দন দিয়ে নেই। যার আসছে ওর আসলে 83টি কারেক্ট হয়েছিল প্রাইমারি পরীক্ষায়। তারপরে ও টেনশনে ছিল, আমি বললাম যে কিসের টেনশন করছো, 100% আসবে। 83টি কারেক্ট হয়েছিল, ঠিক আছে। আসলে আমরা পরে যাই। প্রাইমারিতে যারা এসেছে সবাইকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি। আসেন এবার আমরা ওগুলা বাদ দেন, সামনে পরীক্ষা, তিনটা পরীক্ষা, খুবই প্রেসারে আছেন। আজকে যা দেখাচ্ছি, কয়েকদিন যাবত যে ম্যাথ গুলো করাচ্ছি, এগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সামনে যে 3টা পরীক্ষা আছে, বিসিএস সহ, সবার জন্য ইম্পর্টেন্ট। এবার বলতেছে, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দা লেটার অফ দ্য ওয়ার্ড এক্সট্রা বি অ্যারেঞ্জ, এই এক্সট্রা শব্দটাকে কতভাবে সাজাতে পারবেন, সো দ্যাট, যাতে করে দ্য বাওয়েল আর নেভার টুগেদার। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম কি, টুগেদার পারমিউটেশন। এইবার আমরা পেয়ে গেলাম কি জানেন, সেপারেট পারমিউটেশন। তো এই টুগেদার এবং সেপারেট পারমিউটেশন এইগুলো জানতে গেলে আগে আপনার টোটাল পারমিউটেশন বের করতে হয়। তাহলে আমি যদি এটা বলি যে টোটাল পারমিউটেশন সমান আসলে কি জানেন, সেপারেট পারমিউটেশন প্লাস টুগেদার পারমিউটেশন। টুগেদার পারমিউটেশন, এটা মাথায় রাখবেন। এখান থেকে যদি এখন সেপারেট পারমিউটেশন বের করতে বলছে না, এই সমীকরণটা ব্যবহার করে এখান থেকে সেপারেট পারমিউটেশন বের করে ফেলেন। তাহলে আমি যদি এখান থেকে সেপারেট পারমিউটেশন বের করতে চাই, তাহলে আমি কি করব, টোটাল পারমিউটেশন থেকে বিয়োগ করে দিব টুগেদার পারমিউটেশন, ঠিক আছে না? এবার আপনি টোটাল পারমিউটেশন বের করেন। আপনার কি বলছে, এক্সট্রা শব্দটাকে যদি আমরা তার টোটাল পারমিউটেশন মানে কত ভাবে সাজানো যায় সেটা যদি করতে চাই, এখানে দেখি লেটার কয়টা আছে, 1 2 3 4 5টা লেটার আছে, এবং কোনো কিছু কি কমন আছে দেখেন তো, কোনো কিছুই কমন নাই। তার মানে কি, ডিরেক্ট 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 120। তার মানে টোটাল পারমিউটেশন আপনি পেয়ে গেলেন কত, টোটাল পারমিউটেশন পেয়ে গেছেন হচ্ছে 120। তার মানে 120 ভাবে সাজাতে পারবেন। এবার আসেন টুগেদার। আমি যদি সেপারেট পারমিউটেশন বের করতে চাই, তাহলে টুগেদার বের করতে হবে। টুগেদার বের করে আমি টোটাল থেকে বাদ দিব, তাহলেই হলো। এবার আসেন টুগেদার মানে কি, আমাদেরকে কাদেরকে একসাথে রাখতে বলছে, ভাওয়েল একসাথে রাখতে বলছে। এই যে এক্সট্রা শব্দটা আপনি দেখতে পাচ্ছেন, এক্সট্রা, এই শব্দটার মধ্যে ভাওয়েল কি কি আছে একটু চলেন তো দেখি। ভাওয়েল আছে হচ্ছে ই, আর আছে হচ্ছে কি এ। তাহলে এদেরকে একসাথে রাখেন। ওদেরকে যদি আমি একসাথে রাখি, তাহলে টুগেদার পারমিউটেশন কত ভাবে করা যায় সেটা একটু খেয়াল করে দেখেন। তো আমরা ই এবং এ, এদেরকে একসাথে রাখলাম একটা ছোট বক্সের ভিতরে, এবং বাকি আছে কি এক্স টি আর, এদেরকে এখন একটা বড় বক্সের ভিতরে যদি আমরা কল্পনা করি, তাহলে মোট এই বড় বক্সে আছে কত, 1, আর এখানে কত 3, তার মানে মোট 4, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল। এবার কি কোনো কিছু কমন আছে, না ভাই, কোনো কিছু কমন নেই। কিন্তু আবার কি 2 ফ্যাক্টোরিয়াল, ছোট বক্সটাও সাজাইতে হবে তো 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 24, 6 4 6 24, 24 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 48। তার মানে 120 থেকে টুগেদার পারমিউটেশন ছিল কত, 48। আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে এখানে 2, আর এখানে কত 5 7 5 12, ইয়েস 72 ভাবে তৈরি করা যাবে। বুঝেন নাই, তাই না? না বুঝার কিছু নাই ভাই, এটা বারবার আসতেছে। কয়েকদিন থেকে প্রাইমারিও তো একটা পরীক্ষা আসছিল এরকম সেপারেট পারমিউটেশন। আমার পারমিউটেশন ক্লাসে আমি বারবার এটা সুন্দর করে জোর দিয়ে বারবার বলি যে আপনি সেপারেট পারমিউটেশন বের করবেন, তাহলে আপনার কি লাগবে, আমি প্রথমেই শিখাই টুগেদার, প্রথমে শিখাই টোটাল পারমিউটেশন, তারপরে শিখাই টুগেদার পারমিউটেশন, তারপরে বলি সেপারেট পারমিউটেশন। কোনোভাবে এটা কঠিন লাগার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে পরে দেখি কি বলছে। 20 men handshake with each other without repetition. 20 জন ব্যক্তি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করেছে, একবারই করেছে, রিপিট করে নাই। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ হ্যান্ডশেক মেডস? তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে? অনেকবার বলছি, হ্যান্ডশেকের সূত্র কি? হ্যান্ডশেকের সূত্র হচ্ছে NC2, NC2, শেষ। এবার আসেন, NC2 এর ভ্যালু আসলে কত, 20। এখন এটাকে যদি নরমালি ক্যালকুলেশন করতে চাই, বেশ সময়ের ব্যাপার। তো আমরা, সরি, আমাদের এখানে কি বলছে, 20 মেন, সরি আমাদের তো এন এর মান দেওয়া আছে, আমাদের তো এখানে এন এর মান বের করতে বলে নাই। আচ্ছা, তাহলে এন এর ভ্যালু কত, 20। তাহলে আমরা বলবো কি, 20C2। এখন সুপার ফাস্ট ক্যালকুলেশন কি, যারা জানেন, এই 2 দিয়ে কেটে দেন, কত 10, 20 এর পরের সংখ্যাটা কত, 19, এক কমিয়ে, তার মানে কত, 190। আমি জানি অনেকেই বুঝতে খুব কষ্ট হয়েছে এটা। যারা এই জিনিসটা জানেন, এটা নরমালি ক্যালকুলেশন করতে যে সময় লাগবে তার চাইতে 50 বা কম সময় আপনি এভাবে চিন্তা করলে করতে পারবেন। যারা আমার ক্লাস করছেন তারা জানেন যে এটা আসলে কিভাবে করতে, হ্যাঁ।
ফাস্ট ক্যালকুলেশন বুঝতেই হবে, আদারওয়াইজ কিন্তু টিকা যাবে না। বর্তমানে কম্পিটিশন আরো বেড়ে যাচ্ছে, সুতরাং আপনি শুধু শিখার জন্য শিখলে হবে না। হ্যাঁ, ম্যাথ তো চাইলে সময় নিয়ে সবাই করতে পারে, কিন্তু আপনার চাকরি পাওয়ার জন্য শিক্ষাটা আবার অন্যরকম। ঠিক আছে, আপনি টিউশনিতে পড়াইতে যাচ্ছেন এটার শিক্ষা, আর আপনি চাকরির পরীক্ষায় আপনি পাশ করতে চাচ্ছেন সেটার শিক্ষা আবার অন্যরকম। তার মানে ওইভাবেই শিখতে হবে। ঠিক আছে, আমার শর্টকাটও দরকার, আমার বেসিকও দরকার, দুইটাই আমার লাগবে। শর্টকাটটাকে সাস্টেইন করতে গেলে আমার বেসিক লাগবে, মাস্ট বি বেসিক লাগবে। আসেন আমরা পরে দেখি কি বলছে। হাউ মেনি ওয়ে ক্যান 10 letters be posted in 5 post box? মানে 10টা লেটারকে 5টা বক্সে কতভাবে আপনি পোস্ট করতে পারবেন? ইফ যদি each of the post box can take more than 10 letters, ওকে, ওটা আমার দরকার নাই ভাই। এই ধরনের কোয়েশ্চেন গুলো সহজ ক্যালকুলেশন কি, ফিক্সড টু দি পাওয়ার ভেরিয়েবল। আমি ক্লাসগুলোতে অনেকবার বলছি, লাস্টে আমি মিরপুরে ক্লাস নিয়ে এসে এইসব কথা বলে আসছি, যে লেটার হলে যেমন এই যে 12 তারিখ যদি বুট হয় তাহলে বুট আপনি কিভাবে করবেন। ঠিক আছে, বুটের ক্ষেত্রে যে একটা এলাকায় 10 জন ভোটার আছে, ব্যালট বক্সে ধরেন 2টা প্রতীক আছে, তাহলে 10 জন কতভাবে এই ভোটটা দিতে পারবে, ফিক্সডটা কি সেটা দেখতে হবে। তো ফিক্সডের ক্ষেত্রে ব্যালট টু দি পাওয়ার বুট, আর এইখানে পোস্ট বক্সের ক্ষেত্রে পোস্ট বক্স ফিক্সড, পোস্ট বক্স টু দি পাওয়ার লেটার। এরকম করে আরো কিছু সূত্র আছে, আমরা ওইদিকে না যাই। তার মানে আমার লেটার্স কয়টা, 10টা, আর পোস্ট বক্স কয়টা, 5টা। তাহলে পোস্ট বক্সটা হচ্ছে ফিক্সড টু দি পাওয়ার ভেরিয়েবল লেটার, ইয়েস, 5 টু দি পাওয়ার 10। ওকে, এটা আবার অর্নেটের ক্ষেত্রে হয়, যে আপনার 10টা চিঠি 2 জন অধীনস্থ দিয়ে আপনি প্রোভাইড করবেন, ডিস্ট্রিবিউট করবেন, কতভাবে করা যাবে সেটার চিন্তা কিন্তু আবার অন্যরকম। ওইখানে ফিক্সড টু ভেরিয়েবল সাপেক্ষে চিন্তা করতে হবে। 10টা লেটার এবং 2 জন অর্নেট, ওইখানে 10টা লেটার কিন্তু ফিক্সড। কারণ আমি এই কথাটাই যদি বলি, আপনি 10টা চিঠি লিখছেন, 10টা চিঠি আপনি আপনার অধীনস্থ 5 জন দ্বারা কি করবেন, ডিস্ট্রিবিউট করবেন। সেই ক্ষেত্রে আবার সূত্র কি, সেই ক্ষেত্রে ভেরিয়েবল আর ফিক্সড কি হবে, সেই ক্ষেত্রে লেটারটা ফিক্সড, সেই ক্ষেত্রে লেটারটা ফিক্সড। আপনার অর্নেট মানে অধীনস্থ কর্মচারী সে ভেরিয়েবল। আপনি ইনস্ট্যান্ট কর্মচারী চেঞ্জ করতে পারবেন, যাকে ইনস্ট্যান্ট চেঞ্জ করা যায় সেটাই ভেরিয়েবল। মানে 5 জন না নিয়ে 3 জন লিখতে পারবেন, কিন্তু 10টা লেটার তো অলরেডি লিখে ফেলছেন, আরো একটা লিখতে গেলে সময় লাগবে না। তার মানে ওই ইনস্ট্যান্ট সাপেক্ষে কে ভেরিয়েবল কে ফিক্সড সেটা চিন্তা করতে হবে। দেখেন দুইটা দুই জিনিস। আপনি ওইটা কেন, এই লেটার বক্স কেন ফিক্সড, কারণ কি, আপনি সরকারি জিনিস 5টা পোস্ট চাইলে 6টা বানাইতে পারবেন, আপনার এখানে কিন্তু সুযোগ নেই। কিন্তু আপনি আপনার পেয়ে সিরে চাইলে 10টা কেন 20টাও লিখতে পারেন লেটার, ওইটা বুঝেন। তার মানে পোস্ট বক্সের ক্ষেত্রে পোস্ট বক্স ফিক্স, আর অর্নেট অধীনস্থর ক্ষেত্রে অধীনস্থ ভেরিয়েবল কিন্তু লেটারসটা ফিক্স। ওকে, আমরা পরে নাচে পরে আসি দেখি কি বলছে। হাউ মেনি ওয়ে 3 digit নাম্বার ক্যান বি ফ্রম দা ডিজিট 2 3 5, এখানে আরেকটা ডিজিট হবে 6। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবেন, 6 7 9, which are divisible by 5 and none of the digit is repeated। ডিজিট গুলো কি হবে না, রিপিট হবে না। ঠিক আছে, ওকে, চলেন তাহলে আমরা একটু দেখি। ওকে, সবাই সবাই মনে হয় প্রাইমারি রেজাল্ট নিয়ে ব্যস্ত আছেন, তাই না? এই জন্য ক্লাসের সংখ্যা খুব কমে গেল দেখতে পাচ্ছি। মন খারাপ করার কিছু নেই, আর যারা ভালো করেছেন ফাইন। আচ্ছা, আসেন আমরা পরে যাই দেখি কি বলছে। হ্যাঁ, তারা বলতেছে যে ডিজিট গুলো কি 2 3 5 6 এবং 7, এই অঙ্কগুলো ব্যবহার করে কয় অঙ্কের সংখ্যা তৈরি করবেন, 3 অঙ্কের সংখ্যা তৈরি করবেন। তবে সেই সংখ্যাটা অবশ্যই কি যাইতে হবে, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাইতে হবে। তাহলে আপনার এইটা অবশ্যই বুঝতে হবে, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় এমন সংখ্যাগুলোর ক্যারেক্টার কেমন। ক্যারেক্টার একটাই, তার একক স্থানীয় অঙ্কে 5 অথবা 0 থাকে। তো এখানে যেহেতু 0 নেই, আপনি ঝামেলায় পড়ছেন না, শুধুই 5 আছে। তাহলে এটা হচ্ছে আমার ইউনিট ডিজিট, এটা 10 ডিজিট, এটা 100 ডিজিট। সাপোজ এই হচ্ছে 3 ঘরের 3 অঙ্কের সংখ্যা, আমরা একটা বক্স তৈরি করলাম। তার মানে আমার এই ঘরটা অবশ্যই 5 দ্বারা ফিল আপ করতে হবে। তো এখানে 5 কয়বার আছে, একবার আছে। তার মানে এই ঘরটা ফিল আপ করার উপায় ওয়ে হবে 1। এবার বাকি ঘরগুলো ফিল আপ করার উপায় কিন্তু 1 না। এই ঘরটা ধরেন দশক স্থানীয় ঘরে আমি চাইলে 2 3 6 7 এদের যে কাউকে বসাইতে পারি। ধরেন আমি 7 কে বসাইলাম, কিন্তু 7 বসার উপায় কয়টা ছিল, 7 বসার উপায় ছিল হচ্ছে 4টা। আচ্ছা,
আরো একটা রয়ে গেল 9। 7 বসার উপায় ছিল আসলে কয়টা? 5টা। ঠিক আছে, অঙ্ক কিন্তু ছিল 6টা। হ্যাঁ, তাহলে 7কে বসাবো, কিন্তু সেটা 7 না বসে অন্যগুলা বসতে পারতো। তাহলে 7 বসার এখানে ওয়েটা কয়টা? 5টা। 7 বাদ দিয়ে দিলাম, এবার রয়ে গেল কয়টা? 1 2 3 4, 4টা। এর মধ্যে 2 3 6 9 যে কাউকে নিতে পারেন, ধরেন 2 কে নিবেন। তাহলে এইখানে 2 বসার উপায় ছিল কয়টা? 4টা। তাহলে এদের যে গুণফল 4 × 5 × 1, এটাই হচ্ছে কত? 20। তার মানে আপনি এই অঙ্কগুলো ব্যবহার করে 3 অঙ্কের 20টি সংখ্যা তৈরি করতে পারবেন, যাদেরকে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। আশা করি বোঝা গেল। আসেন আমরা পরে যাই, দেখি কি আছে। ওকে, নেক্সটে আসেন। পরে দেখেন, এবার কি বলছে দেখেন, আ স্টুডেন্ট ইজ টু আনসার 10 out of 13 question in an examination such that he must choose at least 4 from the first 5 question। তার মানে আরো একটা মজার কোয়েশ্চন বলতেছে যে একজন স্টুডেন্ট ইজ টু আনসার 10টি কোয়েশ্চন আনসার করবে আউট অফ 13 কোয়েশ্চন, মানে 13টা কোয়েশ্চন থেকে 10টা কোয়েশ্চন আনসার করবে ইন অ্যান এক্সামিনেশন, একটা পরীক্ষায়। তো সাজ দ্যাট, যাতে করে হি মাস্ট চুজ, সে অবশ্যই এটা চুজ করবে এট লিস্ট 4 কোয়েশ্চন ফ্রম দ্য ফার্স্ট 5 কোয়েশ্চন। তার মানে কোয়েশ্চনটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম 5টা কোয়েশ্চন থেকে কম সর্বনিম্ন 4টা সে কি করবে? সিলেক্ট করবে। তার মানে 4-এর নিচে না, 4-এর উপরে যাইতে পারে। তাহলে আপনার এই 13টা কোয়েশ্চন দুইটা সেগমেন্টে বিভক্ত করেন। একটা হচ্ছে আপনার প্রথম 5টা থেকে 4টা সিলেক্ট করবে। তার মানে প্রথম 5টা থেকে 4টা সিলেক্ট করার ওই কয়টা? এইটা এন্ড এবং ইনটু, মানে একটা অধীন ঘটা। আপনার তো 5টা আনসার করতে হবে, আমি আনসার করছি কয়টা? 4টা। তাহলে আমার কি করতে হবে? আরো আমাদের কয়টা কাউন্ট করতে হবে? আরো এক। আমাদের এখানে কয়টা কাউন্ট করতে বলছে? 10টা। আসলে 10টার মধ্যে অলরেডি আমার কয়টা হয়ে গেছে? 4টা হয়ে গেছে। তাহলে আরো লাগবে কয়টা? 6টা। তো সেই 6টা আপনি কই থেকে করবেন? এই যে 13 থেকে যদি আমি 5 বাদ দিই, থাকে কত? 8। এই 8 থেকে আপনি আরো কয়টা নিবেন? বাকি 6টা নিবেন। ইয়েস, এই হলো আমার একটা স্টেপ। আরেকটা স্টেপ কি? তারা বলছে এটলিস্ট 4। তার মানে কি 4 এর নিচে না, 4 এর বেশি হইতে পারে। 4 এর বেশি সর্বোচ্চ কত? 5। এরপরে তো আর যাওয়া যাবে না। ঠিক আছে, তার মানে আমি এইটা করতে পারি, 5টা থেকে 5টাই নিতে পারি এন্ড, এবং বাকি যে 8টা আছে সেই 8টা থেকে আমরা কয়টা নিব? বাকি যে 8টা আছে সেইখান থেকেও আমি নিব বাকি 5টা। তাহলে এদেরকে এখন ক্যালকুলেশন করেন। এই 5C4, এটা দ্রুত ক্যালকুলেশন হলো, বিয়োগ করে দিব, যেহেতু অর্ধেকের চেয়ে বেশি থাকবে 1। তার মানে 5C4 মানে 5C1। তাহলে এটা হবে আনসার 5 ইন্টু, এখানে বিয়োগ করলে কত হবে? যেহেতু অর্ধেকের চাইতে বেশি, সম্পূর্ণ সমবেশ যেটাকে বলা হয়, 8C2। তার মানে 8C2 আর মানে 6 থেকে 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। তাহলে 8C6 যে কথা, 8C2 একই কথা। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত? 4 আর পরে আছে কত? 7। 4 সাথে কত? 28। তাহলে এখানে হবে 28 প্লাস, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 1 ইন্টু, এখানে বিয়োগ করলে কত হবে? 3। তার মানে 8 নিচে 3 2 1। আমি জানি এইগুলো আপনারা হয়তো খুব সহজে ধরতে পারছেন না। তো এবার 3 দুগুণে 6 কেটে দিলে 7 8 কত? 56। এখানে হচ্ছে 56। এখন এই দুইটা আমরা গুণ করে যোগ করে দিলে আমাদের রেজাল্টে চলে আসছে। ঠিক আছে, আসেন আমরা পরে দেখি আরো কিছু কোয়েশ্চেন আছে। এরকম করে আমাদের আসলে অনেকগুলো কোয়েশ্চেন, এখানে প্রায় 50টার উপরে কোয়েশ্চেন আছে। আমরা সবগুলাতে না যাই, এখানেই হোল্ড হয়ে থাকি, কারণ বাকিগুলো আমরা আপনাদের পিডিএফ দিয়ে দিব। যারা পিডিএফ নিতে চান কমেন্টস করবেন, কমেন্টসে আপনাদের ওই পিডিএফ এর লিংক দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে নিয়ে নিতে পারবেন। এবং কালকে আরেকটা কোয়েশ্চেন আছে, ওইখানে আমি আলোচনা করব স্ট্রেট লাইন মানে কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে। এগুলা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে এবং সেট থিওরি থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে। ওই জায়গাগুলো আলোচনা করবো। দ্যাট মিন্স বাকি যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আমি আগামীকালকে দুপুর 3টায় যে লাইভ ক্লাসটা হবে সেইখানে আমরা বাকিগুলো আলোচনা করব। এইবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের এখানে যারা জুমে যুক্ত আছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের করতে পারেন। ঠিক আছে, আমরা এফবিএস যে ধাঁচের প্রশ্নগুলো করে সেই প্রশ্নের আলোকে আমরা আপনাদের লাইভ নিচ্ছিলাম, যা গত আজকে নিয়ে 2 দিন। কালকে আমরা 3 নম্বর ক্লাসটা নিয়ে ওই পর্বটা শেষ করে দিব। ওই ম্যাথগুলো যদি দেখেন, আমি নিশ্চিত ওইখান থেকে আপনি ভালো মানের কিছু প্রশ্ন কমন পাবেন। পিডিএফ চাই, সবাই পিডিএফ চাই বলে কমেন্টস করতে থাকেন। আপনার ওই কমেন্টসের সেকশনে মেসেজ অপশনে আমরা পিডিএফ পৌঁছে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।